দেখ, আমি সবাইকে বারবার করে ওরকম জিজ্ঞেস করবো না, আগের মতো যেরকম আমি জিজ্ঞেস করতে থাকি যে এই বুঝেছিস বুঝিসনি, এই নিয়ে আমি কিছু জিজ্ঞেস করব না। আমি নিজের মতন পড়াতে থাকবো। যদি কারো কোনো অসুবিধা হয়, প্লিজ মাইক অন করে আমাকে বলিস, কারণ তোরা যদি মেসেজ করিস কিংবা হ্যান্ড রেজ করিস আমি দেখতে পারবো না। আমি একটা ট্যাবেই যেহেতু কাজ করছি আমি দেখতে পারবো না। সেই জন্য তোরা ডিরেক্টলি মাইক অন করে আমাকে বলে দিবি কোথায় অসুবিধা হচ্ছে কিংবা হচ্ছে না। না হলে তো ভালো কথা, আমি এগোতে থাকবো এক একটা কনসেপ্ট নিয়ে। তো জিওমেট্রি আমাদের কাছে গ্যাটের জন্য তো হেল্পফুল, কিন্তু তাছাড়াও আরেকটা জিনিসের হেল্পফুল হলো জিওমেট্রি আমাদেরকে হেল্প করে হলো জিনিস ভিজুয়ালাইজ করতে। ঠিক আছে, আমরা জিনিস বুঝবার জন্য অনেকবার শেপস ইমাজিন করি, জিওমেট্রিক্যাল ফিগার আমাদেরকে হেল্প করে। তো আমি তোদেরকে একটা ছোট্ট স্টোরি বলছি। মানে ম্যাথসে একটা সেট অফ প্রবলেমস আছে, খুব ফেমাস একটা সেট অফ প্রবলেমস আছে যেটাকে বলা হয় হলো মিলেনিয়াল প্রবলেমস। ঠিক আছে, মিলেনিয়াল প্রবলেমস। তো নামটা এই কারণেই এসছে কারণ মিলেনিয়াল প্রবলেমসে যারা যারা মিলেনিয়াল প্রবলেম সলভ করে এক একটা প্রবলেম তাদেরকে $1 মিলিয়ন করে দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে যারা যারা ওই লেভেলে উঠে যায় তাদের কারো কাছে এই পয়সাটা যায় আসে না। খুব ফেমাস হলো তার মধ্যে গ্রেগরি পেরেলম্যান কিংবা এরকমই কেউ নামে একজন, যে এত বড় ডিসকভারি করার পর তার মাথাটা খারাপ হয়ে গেছিল, সে $1 মিলিয়ন তো নিলই না, ইভেন ও অ্যাজ আ মঙ্ক হিসাবে থাকতে শুরু করে দেয় রাশিয়ার এক জায়গায়। আরেকজনের খুব ফেমাস নাম, সে হলো অ্যান্ড্রু ওয়াইলস। অ্যান্ড্রু ওয়াইলস হলো প্রুফ করেছিল তোর ফরম্যাটস এর লাস্ট থিওরেম। ফরম্যাটের লাস্ট থিওরেমের তোরা অনেকেই হয়তো দেখেছিস, এরকম দেখতে একটা ব্যাপারটা ছিল। এরকম দেখতে একটা ব্যাপার ছিল। এটা ইজ নট ইকুয়ালস টু, এটা প্রুফ করা ফরম্যাটস এর লাস্ট থিওরেমে ছিল। ফর এন গ্রেটার দেন ইকুয়ালস টু 2 নাকি গ্রেটার দেন ইকুয়ালস টু 3, এরকম কি গ্রেটার দেন 2 এরকম একটা ব্যাপার ছিল। আমার পুরো একদম ডিটেলস এ মনে নেই, বাট ঠিক আছে, সেই ডিটেলসটা আমি আজকের মতন বাদই দিলাম। তো এই অ্যান্ড্রু ওয়াইলস $1 মিলিয়ন তো জিতেই ছিল অ্যান্ড অল সবকিছু, এমনকি প্রুফটা এত নিশে ছিল যে ওয়ার্ল্ডে হয়তো হাতে গোনায় কিছু ম্যাথামেটিশিয়ানরা প্রুফটাকে বুঝতে পেরেছিল, কারণ এতটাই সার্টেল আর এতটা কমপ্লেক্স ম্যাথামেটিক্স ইউজ করে এটাকে প্রুফ করা। তো এই অ্যান্ড্রু ওয়াইলসেরই কিছু তার আগে একটা এক্সপেরিমেন্ট করেছিল, একটা এক্সপেরিমেন্টটা থেকে বলা যেতে পারে একটা স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট টাইপের, অলিম্পেড থেকে। কেমন করে? অলিম্পিয়াডে দেখেছিল যে ইন্ডিয়ান মিডল ইস্টার্ন এইসব সাইডে যে স্টুডেন্টস গুলো, ওরা কেমন ভাবে যে ম্যাথামেটিক্যাল ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড হয় ওখানকার কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করে। ঠিক আছে, কেমন করে ম্যাথামেটিক্যাল যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোকে অ্যাটেম্প্ট করে। আর তার মধ্যে ও দেখতে পেয়েছিল যে ইন্ডিয়ান স্টুডেন্টসরা কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে স্টুডেন্টরা, দে আর মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস ইউজিং অ্যালজেব্রা ফর সলভিং প্রবলেমস। ঠিক আছে, বাট যেটা তোর মিডিল ইস্ট ওই সাইডে যেগুলো আছে, ওরা আর মোর ইউজ টু সলভিং প্রবলেমস উইথ দ্য হেল্প অফ জিওমেট্রি। জিওমেট্রি ইউজ করে প্রবলেম সলভ করা মানে কি সুন্দরভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করে এটাকে সলভ করা খুবই হেল্প করে। আর সব থেকে বেশি হেল্প করে হলো আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে। অবভিয়াসলি অ্যালজেব্রা আমাদেরকে হেল্প করবে, অ্যালজেব্রা আমাদেরকে হেল্প করে হলো অন্যান্য এক্সট্রিম ডিমেনশনসে যখন আমরা চলে যাই, আমাদের এই 3 ডিমেনশন ছাড়িয়ে যখন আমরা কাজ করি তখন হেল্প করে অ্যালজেব্রা, খুব হেল্প করে। কিন্তু জিওমেট্রি আমাদের নিজেদের যে নিজস্ব যে ইউনিভার্স মানে নিজস্ব কি বলবো আর্থটা আছে, ওর মধ্যে যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন এন্ড অল, এই সবকিছুতে জিওমেট্রি হেল্পটা খুব বেশি। তো যাই হোক, এই জিওমেট্রিটাই অবভিয়াসলি আমরা ওই লেভেল অব্দি কেউই যাচ্ছি না এখানে। আজকে তো খুবই বেসিক জিনিস পড়বো যেগুলো ক্লাস 8 এর, আর আমি হয়তো তোদের একটুখানি মেমোরিটাকে আরেকবার একটুখানি কি বলবো আহ জোল্ট আপ করতে হেল্প করব, একটুখানি মনে করাবো জিনিস। বাট
স্টার্ট করা যাক, দেখা যাক। আমি এক একটা করে কনসেপ্ট বলছি, যার যেখানে অসুবিধা হবে আমাকে মাইক অন করবি, আমাকে বলবি যে কোথায় অসুবিধা হচ্ছে, আমি তারপর ডাউটস নেব, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে জিওমেট্রি পড়তে গেলে যেটা সবার আগে আসে সেটা হলো লাইন, ঠিক আছে? লাইনটা আমাদেরকে সবার থেকে বেশি হেল্প করে, তারপর আসে হলো অন্যান্য শেপস। তো প্রথমে আসে হলো আমাদের একটা লাইন। এখানে যে লাইন নিয়ে আমরা কথা বলতে থাকি যে এইটা হলো একটা স্ট্রেট লাইন ভেবে নিলাম। স্ট্রেট লাইনের সব থেকে বড় ব্যাপার হলো এই যে লাইনটা, এটা দুদিকে ইনডেফিনিটলি কিন্তু যাচ্ছে, ঠিক আছে? দুদিকে ইনডেফিনিটলি আছে। অ্যান্ড এটা সব থেকে আরেকটা প্রপার্টি হলো যে আমরা যখনই লাইন বোঝাই তখন কিন্তু এই জিনিসটা মিন করি না, বিকজ ইট এক্সটেন্ডস ইনডেফিনিটলি। ওকে, আমরা কাজ যেটা নিয়ে করি সেটা হলো আমাদের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো লাইন সেগমেন্ট। এই যে ভদ্রলোক, এই হলো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এইটা মানে কি, কোনো জিনিসের সেগমেন্ট করা মানে কি, তা থেকে কিছুটা পার্ট, অংশ তুলে নেওয়া। তো একটা জিনিস যে এরকম ইনডেফিনিটলি চলে যাচ্ছে, তার থেকে আমি দুটো কাট বসালাম এরকম, এ বি। তো আমার কাজটা হলো এই ভদ্রলোক নিয়ে, এই এ বি ভদ্রলোক নিয়ে হবে আমার যতটা কাজ করার, এই পার্টটা মেনলি। আর এটাকে একটা লাইন সেগমেন্ট বলবো, কারণ বিকজ ইট হ্যাজ টু এন্ড পয়েন্টস, ঠিক আছে? এবার তারপর আমরা এই যে শিটটা যেটার উপর আমি লিখছি বা কিছু, এই জিনিসটা কি বলা হয়? এটাকে বলা হয় প্লেন। ওকে, এটা হলো একটা প্লেন। আমি আরেকবার বলবো, প্লেন শব্দটা PLANE, প্লেন। তো প্লেনটাকে ইমাজিন করবি কেমন করে? একটা ফ্ল্যাট সারফেস। ওকে, আমি পয়েন্ট গুলো বলে দিচ্ছি। ফ্ল্যাট সারফেস, কোনো থিকনেস নেই কিন্তু এই জিনিসটা, ঠিক আছে? একটা লেন্থ উইথ আছে, অ্যান্ড নো থিকনেস। কারণ যখনই এর মধ্যে থিকনেস চলে আসবে, এটা উইল অ্যাক্ট অ্যাজ দ্য কিউবয়েড। কিউবয়েড হবে না, এটা একটা প্লেন। আর এই প্লেনটা সবসময় যে লেন্থ আর উইথ থাকবে তার কোনো মানে নেই, কারণ ওইটা ইনডেফিনিট হতে পারে। আর যেমন আমার এই পেজটা, এটা ইনডেফিনিট। এখানে আমি যেহেতু লিখছি এরকম করে এইদিকে, তারপর এই সাইডে, এগুলো সব যাওয়া যায় যদি আমি ছোট করতে থাকি, এরকম করে ছোট করতে থাকলাম, তাহলে এটাতে ইনডেফিনিটলি এরকম চলতে থাকবে না। তো সিমিলারলি এরকম একটা ইনফাইনাইট প্লেন টাইপের জিনিস, এরই কথা আমি বলছি, ইনফাইনাইট রকম ভাবে এক্সটেন্ড করে যাচ্ছে, ওরকম জিনিসেরই আমি কথা বলছি প্লেন বোঝাতে, ঠিক আছে? তো বেসিক্যালি একটা ফ্ল্যাট সারফেস টাইপের হবে, যার কোনো থিকনেস নেই, লেন্থ উইথ থাকতে পারে কিংবা ইনফাইনাইট লম্বা হতে পারে। ম্যাথামেটিক্যালি যখন আমরা মোস্ট অফ দ্য টাইম বলি, ম্যাথামেটিক্যালি বলতে গেলে ওইটা সবসময় ইনফাইনাইট হয়, ঠিক আছে? ওর কোনো সেই রকম করে আটকানো নেই, একটা ফ্ল্যাট ইনফাইনাইট একটা ফ্ল্যাট সারফেস, ঠিক আছে? ওই রকম টাইপের একটা ইমাজিন কর, চেষ্টা কর ইমাজিন করার। আচ্ছা, প্লেন হয়ে গেল। এবার আমি আসবো না, যেটা মোস্ট জিওমেট্রিতে সব থেকে বেশি কাজে লাগবে, আর নেক্সট কিছুদিন, আজকে তো অনেকটাই, আর নেক্সট কিছুদিন আরো ইউজ করতে লাগবে, সেটা হলো প্যারালাল লাইন্স, ঠিক আছে? আচ্ছা, তোদেরকে তার আগে আমি একটু বলে দিই,
ভার্টিক্যাল লাইন মানে কি হতে পারে? আমি জানি, জানিস তোরা, বাট স্টিল ভার্টিক্যাল লাইন মানে হলো যেটা এইরকম, ঠিক আছে? হরাইজন্টাল মানে কেমন হবে? যেটা হলো এইরকম, ঠিক আছে? একটা হলো ভার্টিক্যাল লাইন আর একটা হলো হরাইজন্টাল লাইন, ঠিক আছে? আর তারপর একটা আসবে হলো ইন্টারসেকশন, ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং লাইন্স কোনগুলো হয়? যেগুলো কোনো একটা পয়েন্টে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? এরকম কোনো একটা পয়েন্টে গিয়ে স্ট্রেটার ধাক্কা খেয়ে যাবে, ঠিক আছে? ভাবে এটা একটা লাইন সেগমেন্ট দিয়ে দিলাম এ বি, এটা একটা দিয়ে দিলাম সি ডি, তারপরে এখানে একটা পয়েন্ট আছে পি, সেখানে গিয়ে ইন্টারসেক্ট হচ্ছে। তো পিটা হলো ইন্টারসেক্টিং পয়েন্ট। তারা কেউ এসে অ্যাডমিট করে নিয়ে একবার। এটাকে বলা হলো ইন্টারসেক্টিং লাইন্স, আর এইটা হলো ইন্টারসেক্টিং পয়েন্ট এই জনকে। যদি তোরা চাস আরেকটা কালার করে আমি লিখে দিচ্ছি। এই জায়গাটা যেটা নাম দিয়ে দিলাম আমি পি, তো এই ইন্টারসেক্টিং পয়েন্টটাই হলো পি, ইন্টারসেক্টিং পয়েন্ট। হয়ে গেল, ঠিক আছে, এতটা অবধি হলো। এবার আমি কেন ইন্টারসেকশনটা বোঝালাম? কোনো লাইন যে কোনো ভাবে হলে, দেখ লাইন এক্সটেন্ডস ইনফাইনাইটলি, তোদেরকে আমি বললাম ইনফাইনাইট, ইনফিনিট ভাবে এক্সটেন্ড করছে, ঠিক আছে? আমি এখানে তো জাস্ট এইটুকুনি সেগমেন্টে দেখাচ্ছি, কিন্তু কোনো লাইন ইনফিনিট ভাবে এক্সটেন্ড করছে, ঠিক আছে? তো আর যদি আমি একটা এইরকম একটা লাইন টানি, তোরা দেখেই বুঝতে পারছিস যে হয়তো আমি জয়টুকুনি ক্যাপচার করেছি, এই যে এইটুকুনি যতটা আমি ক্যাপচার করেছি এর মধ্যে হয়তো ইন্টারসেকশন হচ্ছে না, কিন্তু যদি আমি এগুলোকে এক্সটেন্ড করি, তাহলে গিয়ে কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে, তারপর একটা নিজের মতন যাচ্ছে আর একটা এমনি। তো আবার তোরা দেখবি এখানে আমি ক্যাপচার করছি, এখানে কিন্তু ইন্টারসেকশন হচ্ছে না, কিন্তু তোদেরকে মনে রাখতে হবে এটা হলো লাইন, নট আ লাইন সেগমেন্ট, আই এম টকিং অ্যাবাউট লাইন। আর তার মানে এদের একটা ইনফিনিট অব্দি এক্সটেনশন আছে, আর কোনো একটা পয়েন্টে গিয়ে এরা দুজন ইন্টারসেক্ট করবে, একটা পয়েন্ট এরকম থাকবে যেখানে গিয়ে ওরা ইন্টারসেক্ট করছে। তো তার মানে এরা ইন্টারসেক্টিং লাইন্স। কিন্তু সেখান থেকেই আমার ডেফিনিশনটা আসবে যে যে দুটো লাইন একটা প্লেনের মধ্যে তো আছেই, দে আর লাইং ইন আ সেম প্লেন, ঠিক আছে? একটা প্লেনের মধ্যে ওরা শুয়ে আছে, তো কিন্তু দে ডু নট ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে? তো ওরা নিজেদেরকে ইন্টারসেক্ট করবেই না, তাহলে এটাকে বলা হলো প্যারালাল লাইন্স। ওকে, যখন ওরা দুজন ইন্টারসেক্ট করছেই না, তখন আমি ওদেরকে বলবো প্যারালাল লাইন্স। একটা মোমেন্ট প্লিজ।
যে জিনিসটা এরকম ইন্টারসেক্ট করবে না সেটাকে আমি বলবো প্যারালাল লাইন্স। ঠিক আছে, দেখতে পারবি এখানে এদের মধ্যে ইন্টারসেকশনের কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড অফ অল, আরেকটা সব থেকে ভালো ব্যাপার হলো যে এদের মাঝে যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটা সবসময় ইকুয়াল হবে। হ্যাঁ, এই ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল যাচ্ছে। যেমন আরেকটা এক্সাম্পল হলো, পিছনে যে গ্রিডের যে লাইনগুলোকে দেখতে পাচ্ছিস এইগুলো, কিংবা তোদের কাছে যদি রুলড কপি থাকে, লাইন টানা খাতা যেটাকে বাংলায় বলে রুলড কপি, ওইটার মধ্যে যদি দেখিস ওইটাও হলো তোদের প্যারালাল লাইন্স। ঠিক আছে, ওটাও তোদের দে অ্যাক্ট অ্যাজ প্যারালাল লাইন্স। আচ্ছা, নেক্সট। তো প্যারালাল লাইন্স এর আমি কি বললাম, যে দুটো প্রপার্টি আমি মেনশন করে দিয়েছি প্যারালাল লাইন্স এর, সেটা মনে রাখতে হবে তোদেরকে। একটা হলো they do not intersect, and two, they are কি বলবো equidistant from each other। তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্সটা ইকুয়াল থাকে। ঠিক আছে, সেই জন্য এই পয়েন্টটা ইউজ করলে ইকুইডিস্টেন্স। আর থার্ড, প্যারালাল লাইনকে বোঝানোর জন্য এই সিম্বলটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এই সিম্বলটা আমরা মোস্টলি ইউজ করি ম্যাথসে প্যারালাল লাইন বোঝানোর জন্য। প্যারালাল লাইন্স এরকম করে লেখা হয় ম্যাথসে। ওকে, আচ্ছা, যে আমি প্যারালাল লাইন্স পড়ে নিলাম, তার সাথে সাথে আরেকটা জিনিস আমার বলা খুবই উচিত, সেটা হলো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার অর্থোগোনাল কাছাকাছি একই মানে হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম পারপেন্ডিকুলার ইউজ করি, অর্থোগোনাল অন্য জায়গায় ব্যবহার করা হয়। তো পারপেন্ডিকুলার হয় কি? আচ্ছা, পারপেন্ডিকুলার বলার আগে তোদেরকে আগে তার মানে অ্যাঙ্গেল আমাকে ডিফাইন করতে হবে, যে অ্যাঙ্গেল কি হয়। অ্যাঙ্গেলটা বলতে পেলে তারপরে আমি বলতে পারবো পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো দুটো এইরকম লাইন নিলাম, এখানে আমি অত টেকনিক্যাল ডেফিনিশনে যাচ্ছি না। দুটো লাইন নিলাম, তাদের মধ্যে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটাকে বলা হয় একটা ভার্টেক্স। দিস ইজ কল্ড ভার্টেক্স। ওকে, এর নাম দিলাম এম, আর এর নাম দিলাম এক্স। তাহলে এই দুটো লাইনের মধ্যে যেটা ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটাকে বলা হবে অ্যাঙ্গেল। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি অ্যাঙ্গেল। আমরা রিপ্রেজেন্ট মোস্টলি এটাকে বিভিন্ন জিনিস দিয়ে করি, কেউ থিটা দিয়ে করে, কেউ আলফা দিয়ে করে, কেউ বিটা দিয়ে করে, কেউ এক্স দিয়ে করলি, তো যেটা দিয়ে ইচ্ছা। থিটা ইজ দ্য মোস্ট কমন। ঠিক আছে, তো এইগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হলো অ্যাঙ্গেলকে। এবার আর আমাদের লেখার নোটেশন হলো অ্যাঙ্গেল এম এ এক্স। এম স্টার্টিং এ এ, তারপরে এক্স এইভাবে আসে, কিংবা এক্স এ এম, এরকম করে লিখতে পারিস। যেখানে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা সবসময় মিডিলটায় থাকবে। ঠিক আছে, আর এইটাকে আমরা লিখতে ইকুয়ালস টু থিটা, কারণ আমরা এর ভ্যালুটা থিটা ধরেছি। এই সাইনটা মানে হলো অ্যাঙ্গেল। ওকে, যখনই আমি এই পার্টটা বলে দিলাম, এবার তারপর আমি ডিসেন্ড করতে পারবো হলাম পারপেন্ডিকুলারে। পারপেন্ডিকুলার কি হয়? তো পারপেন্ডিকুলার ওই সময় হয় যখন দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি।
তো এটাকে আমরা বলবো এই দুটো লাইন এগুলো পারপেন্ডিকুলার আছে। আচ্ছা আমি যদি নাম দিই এ বি জেড, তাহলে আমি বলতে পারবো এ বি ইজ, সাইনটা এইভাবে লেখা হয়, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু বি জেড, অর সিমিলারলি আমরা লিখতে পারবো বি জেড ইজ পারপেন্ডিকুলার টু এ বি। ব্যাপারটা সিমেট্রিক, এই পারপেন্ডিকুলার যে ডেফিনিশনটা এটা একটু সিমেট্রিক টাইপেরই কাজে আসে, ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের লাইনস পড়লাম, লাইন সেগমেন্ট পড়লাম, কি কি দিয়ে স্টার্ট করলাম, আগে লাইনের ব্যাপার বললাম, তারপর লাইন সেগমেন্টের ব্যাপার বললাম, তারপর আমি বললাম হলো প্লেন কাকে বলে, ভার্টিক্যাল লাইন হরাইজন্টাল লাইন কি হয় বললাম, ইন্টারসেক্টিং লাইনস কি হয় বললাম, যখন ইন্টারসেক্ট করে না তখন ওটাকে প্যারালাল লাইন্স বলে বললাম, বললাম যে প্যারালাল লাইন্স এর মধ্যে ডিস্টেন্স সবসময় ইকুয়াল হয়, কেমন করে নোটেশন হয় সেটা বুঝালাম, অ্যাঙ্গেল কি হয় সেটা বোঝালাম, অ্যাঙ্গেলের নোটেশনটা কেমন করে লেখা হয় বোঝালাম, অ্যাঙ্গেলের ভ্যালু কেমন করে অ্যাজিউম করা হয় সেটা দেখালাম, তারপরে বোঝালাম পারপেন্ডিকুলার কাকে বলা হয়, পারপেন্ডিকুলার দেখালাম এইরকম দেখতে হয়, তারপর পারপেন্ডিকুলারের মধ্যে যে নোটেশনটা সেটাও আমি দেখালাম কিভাবে ইউজ করা হয়, আর এইখানে পারপেন্ডিকুলারের ভ্যালুটা হয় 90 ডিগ্রি, তার মানে যে এখানে যে থিটাটা হয়, আমরা যে এখানে থিটাটা অ্যাজিউম করেছিলাম এই থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছিল 90 ডিগ্রি। আমি বেশি একদম বেসিক্সে যাচ্ছি না, কারণ আমি জানি মোটামুটি ছোটবেলায় সবাই জিওমেট্রির এইটুকুনি পার্টস করেছিস আর বুঝতে পারছিস, আমি জাস্ট একবার করে রিভাইজ করে দিচ্ছি, রিভিশন করাচ্ছি এই ব্যাপারগুলো, রিক্যাপচার করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোদেরকে। এবার হলো নেক্সট কি বলা যায়, এরপর আছে হলো কনকারেন্ট লাইন্স। হোয়াট ইজ কনকারেন্ট লাইন্স? একটা গিভেন পয়েন্ট থেকে, কি বলবো, একটা গিভেন পয়েন্ট থেকে যখন অনেক কটা লাইন্স পাস করে, ভাব আমি একটা গিভেন পয়েন্ট নিলাম, এরকম একটা পয়েন্ট নিলাম, এখান থেকে দেখালাম অনেক কটা অ্যাঙ্গেলস পাস করছে, সরি অনেক কটা লাইন্স পাস করছে, মাই ব্যাড, অনেক কটা লাইন্স পাস করছে, এরকম এইরকম যে অনেক কটা লাইন্স পাস করছে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, অত মাইন্ড করিস না, এইগুলোকেই বলা হলো কনকারেন্ট লাইন্স। তো বেসিক্যালি আমি যদি লিখি দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স passing through a given point, through a given point, and these lines are called, these lines are called concurrent lines, ঠিক আছে, concurrent lines। তারপর পয়েন্ট মানে তোরা জানিস, অনেক জায়গায় লিখে দেয় ইন্টারঅ্যাকশন অফ টু ডিস্টিংক্ট লাইন ইজ কল্ড আ পয়েন্ট, কিংবা এমনি তোরা বেশি point মানে আমি জানি, সেই জন্য আমি অতটা এর পিছনে যাচ্ছি না। এবার দুটো খুব ফেমাস ওয়ার্ড ইউজ করা হয়, কো প্ল্যানার, কো লিনিয়ার, ঠিক আছে, তো কো প্ল্যানার, কো লিনিয়ার, তো হোয়াট ডু ইউ মিন বাই কোলিনিয়ার? প্রথমে আসছি হলাম কোলিনিয়ারে, কারণ কো প্ল্যানারটা আমাদের অতটা দরকার পড়ে না, তো কোলিনিয়ার, প্রথমে হলো কোলিনিয়ার, তো কোলিনিয়ার কাকে বলে? তো কোলিনিয়ার তোর মানে এখানে যারা একই লাইনে বেসড, ওকে, হুইচ আর বেসড অন দ্য সেম লাইন, আর এইখানে এই ডেফিনেশনটা তৈরি হওয়ার জন্য উই রিকোয়ার
নট জাস্ট 2 পয়েন্টস বাট 3 পয়েন্টস। 1 পয়েন্ট মানে তো বেসিক্যালি ডেফিনেশনটা কোনো মানেই হলো না। কিন্তু সেকেন্ড অফ অল যেটা আমরা ইউজ করতে পারি 2 পয়েন্টস, 2 পয়েন্টস এর কোনো মানে হয় না, কারণ লাইন তো দুটো পয়েন্ট দিয়ে যাবে, তো এখানে কো প্ল্যানার বলার কোনোই মানে হয় না, যে কোনো লাইনই দুটো পয়েন্ট দিয়ে যাবে, তো ওইটা এখানে কোনো মানে হচ্ছে না। কিন্তু যখন 3টে পয়েন্ট কিংবা তার থেকে বেশি, তো 3 ইজ দ্য মিনিমাম থ্রেশহোল্ড। 3 or more points are said to be collinear if they lie on a ঠিক আছে, এলস ওদেরকে কি বলা হবে, মানে খুব স্যাটিসফ্যাক্টরি তো নাম হবে না, এলস দে আর কল্ড, বাট খুব আন্ডারস্ট্যান্ডেবল একটা নাম, সেটা নন কোলিনিয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল নন কোলিনিয়ার। তো এখান থেকে আমি তোদেরকে দুটো ডেফিনেশন বোঝালাম, যদি তোরা লিখছিস তাহলে কোলিনিয়ার আর নন কোলিনিয়ারের নিচে একটা লাইন টেনে রাখিস, যদি না লিখছিস তোদের ব্যাপার। যদি তোদেরকে কোনোদিন জিজ্ঞেস করে যে একটা পয়েন্ট থেকে কটা লাইন যায়, হাউ মেনি পয়েন্টস আর দেয়ার ইন ওয়ান, হাউ মেনি লাইন্স ক্যান পাস থ্রু আ সিঙ্গেল পয়েন্ট, দেন সবসময় মনে রাখবি ইনফাইনাইট খানা লাইন যেতে পারে, এইরকম ভাবে মনে রাখতে পারিস। আর তারপর আসবে যখন তোদের কোলিনিয়ারের ব্যাপার, কোলিনিয়ার মনে রাখবি যে তিনটেই হলো তোদের মিনিমাম, তিনটে চারটে পাঁচটা যাই হলো, এই পয়েন্টস গুলো তখনই কোলিনিয়ার হয় যখন তারা একই লাইনের উপর এক্সিস্ট করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসে হলো আমাদের কো প্ল্যানার, যেটা আমি বলছিলাম। তো এবার আমি যে ডেফিনেশনটা দিতে যাব সেটা হলো কো প্ল্যানারে। তো 2 or more lines are said to be collinear, sorry, coplanar, my bad, coplanar if they lie in the same plane। মানে এই যে আমার এই যে এই ইনফাইনাইট গ্রিডটার উপর আমি লিখছি কিংবা ইনফাইনাইট শিটটার উপর লিখছি, এর মধ্যে ভাব দুটো লাইন, এই যে গ্রিডের মধ্যে দুটো লাইন তুলে নিলি, তাহলে এদেরকে বলা হবে হলো কোপ্ল্যানার, কারণ এরা একই প্লেনের ওপর আছে। কিংবা এখানে সবকটা লাইন যদি তোরা ধরে কাজ করিস, এরা সবাই কোপ্ল্যানার, কারণ এটা একটা শিট আর এইখানে বেসিক্যালি সবকটা একই প্লেনের ওপরই এক্সিস্ট করছে। ঠিক আছে, তো তার মানে এইটা হলো আমার কোপ্ল্যানার, সারফেসটা হচ্ছে আমার এখানে কোপ্ল্যানার। ঠিক আছে, আর যদি কোপ্ল্যানার না হয় তাহলে কি নাম দেওয়া হবে, আবার খুব সেলফ স্যাটিসফ্যাক্টরি নেম, ঠিক আছে, নন কোপ্ল্যানার। আচ্ছা, তোরা জিজ্ঞেস করতে পারিস যে পয়েন্টস এর উপর কো প্ল্যানার নেই, লাইনস এর ওপরই কো প্ল্যানার কেন, কেন আমরা পয়েন্টস দিয়ে বলতে পারবো না? আর হ্যাঁ, আমরা পয়েন্টস দিয়েও বলতে পারবো কো প্ল্যানার, যে এতগুলো পয়েন্ট যদি একটা প্লেনের ওপর থাকে, একটা সেম প্লেনের ওপর থাকে, তাহলে ওদেরকে কো প্ল্যানার বলা যেতে পারে কিংবা নন কো প্ল্যানার বলা যেতে পারে। কখন? তো থার্ড আর একটা পয়েন্ট, এগুলো জাস্ট জেনে রাখার জন্য, এগুলো একটুখানি শিক্ষিত করার জন্য নিজেকে এই ব্যাপারগুলো নিয়ে। তো এফ 4 or more, এখানে থ্রেশহোল্ড কোথায় চলে গেল? 4-এ। আগেটা ছিল 3-এ, এখানে চলে গেল 4-এ। তো 4 or more points
lie on the same plane they are said to be co-planar। ঠিক আছে, এসে গেল তোদের পয়েন্ট নিয়ে ডেফিনিশনটাও এসে গেল। co-planar else নন co-planar। হলো, এতটা অব্দিও ভেবে নেওয়া গেল। আচ্ছা, তাছাড়াও কিছু ইন্টারেস্টিং কিছু পয়েন্টস আছে যেগুলো বেশ ইম্পর্টেন্ট আছে, যেগুলো এখানে আমি বলতেই পারি। যেমন আমরা দাদা প্লেন বলতে কি বোঝায়, এটা বুঝলাম না ঠিক। প্লেন বলতে হ্যাঁ, যেটা আকাশে ওড়ে। ওটা নয়। আরে মজা করছি, হ্যাঁ প্লেন হলো তোর গিয়ে এখানে যেটা তুই একটা খাতা একটা শিট নিলি, ঠিক আছে তো, পেজ, বুঝতে পারছিস? হ্যাঁ ওইটাকে ওইটাকে প্লেন বলতে পারিস, ওই রকম জিনিসটাকে হলো একটা প্লেন। তার উপর তুই দুটো রেখা আঁকলি, দুটো লাইন আঁকলি, তাহলে ওইটা হয়ে গেল, ওইখানে ওই দুটো লাইন হয়ে গেল আমার কোপ্ল্যানার। বুঝতে পারলি? এটাই বলতে চাইছি। কিংবা এখানে যেটার উপর আমি লিখছি, এটা কি, এটা একটা প্লেন, এইটার উপর যখন তুই দুটো লাইন টানলি তখন হয়ে গেল কোপ্ল্যানার। ঠিক আছে, কিংবা তার থেকে বেশি চারটে লাইন টানলি তারাও হয়ে গেল কোপ্ল্যানার। বুঝতে পেরেছিস? সেটা হলো প্লেন। আচ্ছা, এবার তুই নিজের বাড়িটাকে দেখ, নিজের রুমটা যার মধ্যে বসে তুই ক্লাস করছিস, এর মধ্যে তুই কটা ভিজিবল প্লেন দেখতে পাচ্ছিস? কটা সারফেস আছে যার উপর তুই আঁকতে পারবি? মানে 3 ডিমেনশনাল স্ট্রাকচার তো অনেক কটা আছে, একটা নয়। আমি বলছি না, আমি বলছি তোর বাড়িতে জাস্ট রুমটাকে দেখ। ঠিক আছে, এই রুমটা কি, এটা হলো 3 ডিমেনশনাল। ঠিক আছে, তার মানে এখানে তিনটে তো মোটামুটি প্লেন আছেই। দেখ প্লেন অনেক কটা আছে সেটা আমি বলবো না, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট তিনটে প্লেন হয়, যেটা আমি যখন আঁকা হয় জিওমেট্রিতে, 3D জিওমেট্রি যখন পড়া হয় তার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট প্লেনস হয়। একটা এইরকম আঁকা হয়, একটা একটু এইরকম করে দেখানো হয়, আর একটা এইরকম করে। ঠিক আছে, তো তুই ধরে নে এইটা হলো তোর বাড়ির তিনটে সাইড। এটা হলো তোর বাড়ির দেওয়ালটা, যেটা সাইড করে যাচ্ছে, এই পার্টটা বাড়ির দেওয়ালটা। ঠিক আছে, আর এইটা হলো বাড়ির মেঝেটা। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, জেড ভেবে নে, এক্স ওয়াই, তিনটের সাথে পারপেন্ডিকুলার। আর সবসময় মনে রাখবি যে সব থেকে বেসিক যদি তিনটে প্লেন ভাঙা হয় তাহলে একটা তো জেড ওয়াই প্লেন হবে, যেটা হলো তোর একটা সাইডের দেওয়াল। ঠিক আছে, একটা কোনো একটা পয়েন্ট দেখ যেখানটায় দুটো দেওয়াল আর ফ্লোরটা গিয়ে জুড়ছে। ঠিক আছে, তো বাড়ির কোনো একটা পয়েন্ট দেখ, দেখ যেখানে দুটো দেওয়াল আর ফ্লোরটা গিয়ে একসাথে মিট করছে, মানে কোন একটা কর্নার কোনা, দেখছিস, খেয়াল করছিস? হ্যাঁ, ওর মধ্যে একটা দেওয়াল হয়ে যাচ্ছে তোর জেড এক্স প্লেন টাইপের, একটা দেওয়াল হয়ে যাবে তোর জেড ওয়াই প্লেন, আর যে মেঝেটা যেটা থাকছে সেটা হলো এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, এই রকম করে। তো ওই রকমই হয় প্লেন গুলোকে দেখতে। এবার তুই মেঝের ওপর দুটো লাইন যদি টানা থাকে তাহলে ওরা হলো কোপ্ল্যানার। তার ও একটা সাইডে দেওয়ালে যদি চারটে লাইন টানা থাকে তারা কোপ্ল্যানার, আরেকটা সাইডে দেওয়ালে যদি ছটা লাইন টানা থাকে তারা কোপ্ল্যানার। তো ওই রকম, তো এইরকম অনেক কটা প্লেন হতে পারে, কিন্তু যেটা আমার কাছে সব থেকে বেশি ট্যাঞ্জিবল সেটার আমি এক্সাম্পল এখানে দিলাম। ঠিক আছে, এই তিনটে। আর কিছু প্রশ্ন?
না দাদা। ঠিক আছে। আচ্ছা, আমি ভাব আহ, একটা পেপারে দেওয়াল বানিয়েছি, ঠিক আছে। এবার একটা কি বলতে পারবো, একটা স্টিলের একদম ধারালো একটা রড, একদম সরু স্টিলের ধারালো একটা রড। তোরা একটু ইমাজিন করবে, এটাকে চেষ্টা কর। আমি একটা চার্ট পেপারের একটা দেওয়াল বানিয়েছি, কিছু নেই পিছনে, কিচ্ছু নেই, শুধু চার্ট পেপার। সো দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ আ প্লেন, তাই তো? দ্যাট চার্ট পেপার ওয়াল উইল অ্যাক্ট অ্যাজ আ প্লেন। এবার আমি যদি একটা স্টিলের সরু, একদম সরু একটা রড নিয়ে, বিম নিয়ে, নিয়ে ওর মধ্যে পাংচার করি, ঠিক আছে, নিয়ে এপার ওপার করি, ঠিক আছে, তাহলে আমি প্রথমত বলতে পারবো যে ওই যে দেওয়ালটা, যেটা আমি ওই শিটটা দিয়ে বানিয়েছি, চার্ট পেপারটা দিয়ে, ওইটা তো ফার্স্ট অফ অল, তার মানে ওই লাইনটা ওই শিটটা কিংবা ওই প্লেনটার সাথে কো প্ল্যানার তো নয়, কারণ ওই প্লেনে থাকছে না, ও ওই প্লেনটাকে ইন্টারসেক্ট করে বেরিয়ে যাচ্ছে। মানে এখানে যদি একটা এক্স ওয়াই প্লেন থাকে, আর আমি একটা এরকম ভাবে একটা রড যদি এটার মধ্যে থেকে এরকম করে ধরে নিয়ে ইন্টারসেক্ট করে ওই পার দিয়ে বার করে দিই, এটা ভাব দেওয়ালটা। তাহলে এপার ওপার যদি আমি করে দিই কোনো একটা রড নিয়ে, তাহলে সেই জিনিসটা আমি তোদেরকে ইমাজিন করতে বলছি। ইমাজিন করা হালকা একটু চেষ্টা কর ব্যাপারটাকে, যে আমি যদি এই জিনিসটাকে এপার ওপার করে দিই, তাহলে অবভিয়াসলি ওই লাইনটা এই প্লেনটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কিন্তু তোরা বুঝতে পারবি যে এই লাইনটা, স্ট্রেট লাইনটা প্লেনটাকে একটা পয়েন্টে গিয়ে টাচ করছে, ঠিক আছে। তার মানে যদি ও ওই একটা লাইন যদি ওই প্লেনটায় বসবাস না করে, ইফ ইজ নট আ রেসিডেন্ট অফ দ্যাট প্লেন, ঠিক আছে, তাহলে ও একটা পয়েন্টে গিয়ে ছবে, কিংবা এমনও চান্স আছে ছবেও না বা কিছু, যাই হোক, দ্যাট ইজ আ হোল ডিফারেন্ট টপিক। ছবে না হওয়ার চান্সেসটা আছে, অবভিয়াসলি আছে। তো এটা একটা ডিফারেন্ট টপিক, ছবে না। কিন্তু ভাব যদি ওই রকম করে ইন্টারসেক্ট করে বেরিয়ে গেল, তো একটা জাস্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এইখান থেকে একটা ডিডাকশন তোরা করতে পারবি, যে যদি লিখি আমি এটাকে, তাহলে আর একটু ভালো হবে তোদের জন্য। If two points of a line lie in a plane, মানে একটা লাইনে দুখানা পয়েন্ট, দুটো পয়েন্ট, একটা লাইন থেকে আমি দুটো পয়েন্ট পেলাম, দুটো একটা প্লেনের মধ্যেই আছে। তার মানে ভাব এই প্লেনটার মধ্যে ওই লাইনটা দুটো, অন্য একটা লাইন, কিন্তু এটা আবার যেটা আমি এঁকেছিলাম আগে ওইটার সাথে গোলাস না দয়া করে, এটা একটা অন্য লাইন। হেভেনে রেড, একটুখানি রেডিশ কালার দিয়ে আমি, দাঁড়া মুছেই দিই হালকা করে, রেড কালার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। তো একটা লাইনে যদি দুটো পয়েন্ট এক্সিস্ট করে একটা প্লেনের মধ্যে, তাহলে সবসময় মনে রাখবি যে পুরো লাইন, মানে হোল লাইন, দ্য হোল লাইন এক্সিস্ট অন দ্যাট প্লেন। পুরো লাইনটাই এই প্লেনের মধ্যেই আছে, তার মানে লাইনটা কিছুটা এইরকম করে যাচ্ছে প্লেনটার গা ঘেসে, কিংবা এখানে যদি দুটো পয়েন্ট রাখি তাহলে এইরকম ভাবে ট্রাভেল করছে, ঠিক আছে। তো পুরো লাইনটাই ওই প্লেনটার মধ্যেই আছে, ঠিক আছে, এটা মনে রাখবি। আর যদি তোরা এতক্ষণ ধরে ইমাজিনেশন করতে পারছিস, লাস্ট একটা জিনিস ইমাজিন করতে বলবো তোদের। আমি যখন বোঝাচ্ছিলাম তখন আমি এই ঘরের তিনটে, একটা কর্নার দেখে তিনটে অ্যাক্সিস দেখতে বললাম। এবার আমাকে কেউ একটু আইডিয়া করে বল, অনেকক্ষণ পরেই একটা জিজ্ঞাসা করছি, যে দুটো প্লেন যখন একসাথে ধাক্কা খায়, যখন ইন্টারসেক্ট করে, তখন কি তৈরি করে? নিজেরা ভেবে বল, যে দুটো প্লেন
যখন একসাথে ধাক্কা খায়, দুটো লাইন একসাথে ধাক্কা খেলে একটা পয়েন্ট তৈরি হয়। একটা প্লেন আর একটা লাইনও ধাক্কা খেলে একটা পয়েন্ট তৈরি হয়। কিন্তু যখন দুটো প্লেন একসাথে ধাক্কা খায় তখন কি তৈরি হয়? তো এখানে অ্যান্সারটা হবে যখন দুটো, ইন্টারসেকশন হয়, মানে ওইটা বলতে চাইছি। হ্যাঁ, দুটো প্লেনের যখন ইন্টারসেকশন হয় তখন কি হবে? অ্যাঙ্গেল তৈরি হবে। অ্যাঙ্গেল। প্লেনের মাঝখানে তো অ্যাঙ্গেল তৈরি করা, অ্যাঙ্গেল তো সবসময় ভাই লাইনের মাঝখানে হয়, কি করে প্লেনের মাঝখানে হবে? এখানে একটা ভুল খেয়ে যাবে। দুটো প্লেনে যখন ইন্টারসেকশন হয় তখন একটা লাইন ক্রিয়েট হয়। তোরা যদি চাস তোরা নিজেরা দেখতে পারিস, দুটো দেওয়াল যেখানে ধাক্কা খাচ্ছে ওখানে স্ট্রেট লাইন তৈরি হয়। হ্যাঁ একটা স্ট্রেট লাইন তৈরি হয়। ইয়েস, খুব বেসিক ব্যাপার এটা। এটা একটু যদি তোরা ইমাজিন করিস কিংবা নিজের বাড়ির দেওয়ালটাকেই দেখিস বুঝতে পারবি, দুটো যেখানে গিয়ে দুটো দেওয়াল ধাক্কা খাচ্ছে মাঝখানে দেখতে পারবি একটা লাইনের মতন বেশ সুন্দর একটা জিনিস আছে। তো ইয়েস, একটা স্ট্রেট লাইন তৈরি হয়। তো দ্য ইন্টারসেকশন between two planes is a straight line. ঠিক আছে, the intersection between two plane is a straight line. আর আমাকে যদি আরেকটা জিনিস বলতে পারিস তোরা, যে ছাড় এটা বলতে হবে না, এটা নিয়ে অত যায় আসে না। আমি জিজ্ঞেস করতে যেতাম যে তিনটে প্লেন একসাথে ধাক্কা খেলে কি হয়, কিন্তু তার অনেক কটা পসিবিলিটিস আছে, সেই জন্য ওটা জিজ্ঞেস করে লাভ নেই। কি হতে পারে যদি বা তোদেরকে যদি একটা আইডিয়া দিয়ে জিজ্ঞেস করি যে কি হতে পারে, তিনটে প্লেন যদি একসাথে ধাক্কা খায় তাহলে কি তৈরি হবে? হ্যাঁ, কেউ বল আমাকে, তিনটে প্লেন যদি একসাথে ধাক্কা খায় তাহলে কি তৈরি হবে এখানে? সো তিনটে প্লেন ধাক্কা খেলে অনেক কটা পসিবিলিটিস হতে পারে। ধাক্কা খেলে প্রথমত যখন ধাক্কা খাচ্ছে আইদার স্ট্রেট লাইন হতে পারে, কিংবা এমনও সিচুয়েশন আসতে পারে যে ওটা একটা পয়েন্টও ক্রিয়েট হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রথমত তো হলো বাড়ির এক্সাম্পলটা, যেখানে তোরা দেখতে পাচ্ছিস যে একদম যেখানে দুটো দেওয়াল আর মেঝে একসাথে কি জোড়া খাচ্ছে ওইখানটা একটা পয়েন্টের মতন হয়ে যায়। ঠিক আছে, ওটা একটা পয়েন্ট। কিন্তু যদি তিনটে লাইন এমন হয় যে তিনটে তিনটের সাথে পারপেন্ডিকুলার নয়, ঠিক আছে, তো সবসময় যে পারপেন্ডিকুলার হতে হবে তারও কোনো মানে নেই। তিনটে প্লেন এরকমও হতে পারে, একটা ওয়াই অ্যাঙ্গেলেও হতে পারে। এইটা ভাব একটা প্লেন, ভেবে না এটা এক্সটেন্ড হচ্ছে এইরকম, দাঁড়া আঁকি। এইটা একটা প্লেন এইরকম দেখতে, তারপরে ভাব এইরকম একটা প্লেন হলো বইয়ের মতন। ঠিক আছে, তো এটা হ্যাঁ সব থেকে বেস্ট এক্সাম্পল এটা বই। এই দেখ, তোরা একটা বইকে এরকম খুলে রাখিস, বই তার মাঝখান থেকে একটা পাতা বার করলি, এই যে এরকম একটা পাতা না এলো, এই একটা পাতা। তো তিনটে তো ইন্টারসেকশন, এখানে একটা বাইন্ডিং হচ্ছে। তো এই বাইন্ডিংটাও কি, এটাও তো একটা স্ট্রেট লাইন, তাই কি না? আচ্ছা, তোদেরকে আমি 5 মিনিট দিচ্ছি, জিনিসগুলোকে রিক্যাপচুলেট কর। যদি লিখে থাকিস তাহলে রিক্যাপচুলেট কর, কিংবা
যাই হোক, নিয়ে আমাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকে করে নে। তারপর আমি স্টার্ট করবো এবার, প্যারাল লাইন্স দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? তো এখনের মধ্যে যা প্রশ্ন জিজ্ঞেস করা থাকে বা কিছু জিজ্ঞেস করে নে তোরা। যা যা পয়েন্ট গুলো বলেছি সেগুলো দিয়ে একবার দেখে নে, কোনো কোথাও ডাউট থাকলে বলে দে। 9:30 বাজলেই আমি আবার স্টার্ট করবো নেক্সট পার্টটা, ঠিক আছে? আমি আছি এখানে বসে, যার যেখানে ডাউট আছে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? দাদা, বল। তুমি যে লাইন সেগমেন্টটা বলেছিলে, হুম। ওটা মানে এই যে যে শর্টেস্ট রুট ওই পয়েন্ট বি এর মধ্যে যে জায়গাটা তুমি মার্ক করেছো ওই জায়গাটাকে বলে তো? হ্যাঁ হ্যাঁ, তুই একটা মানে এ লম্বা আর বি এর নিলি, নিয়ে ওটাকে দুদিক দিয়ে কেটে দিলি, তো হুম, ওই পার্টটা যেটা তোর পড়ে থাকলো তোর কাছে এসে গেল সেটাকে বলা হয় লাইন সেগমেন্ট, ঠিক আছে? হুম হুম। আচ্ছা আচ্ছা, চ আবার স্টার্ট করি। মোটামুটি ইজি ব্যাপারই, আর আমি জানি তোদের মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে গেছে, খুবই ভালো ব্যাপার। কেউ কোনো ডাউট জিজ্ঞেস করছিস তার মানে আমি রিলিফে আছি যে তোরা ক্লিয়ার হয়ে গেছে আর আমি ঠিকঠাক বোঝাতে পারছি ব্যাপারটাকে। কারণ অনেকবার ব্যাপারটা হয় যে আমি ভিজুয়ালাইজ করতে পারছি কিন্তু তোদেরকে মানে ইমেজটা ফর্ম করতে পারছি না তোদের মাইন্ডে, সেটাই আমার সব থেকে বেশি চাপ হয়। আমি চাই না যে সেই কেসটা হোক যে তোরা ইমাজিন না করতে পারিস, আমি চাই যাতে তোরা ইমাজিন করে নে ব্যাপারটাকে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি বলেছিলাম যে পারপেন্ডিকুলার লাইন, সরি, প্যারালাল লাইন্স এর মধ্যে যে ডিস্টেন্সটা হয় সেটা সবসময় ইকুয়াল থাকে। হ্যাঁ, এটা কেন ইকুয়াল থাকে জানিস তো? কারণ যদি কোনো জায়গায় গিয়ে ডিস্টেন্স কমতে শুরু করে দেয়, তার মানে বুঝতে পারছিস তো প্লেন গুলো বেশ ভাবে এরকম যাচ্ছে, এরকম বেশ সুন্দর চলে গেল, কিন্তু কোনো একটা পয়েন্টে গিয়ে যদি ডিস্টেন্স এই ভাবে এরকম যাচ্ছে, এ মোটামুটি আছে ঠিকঠাক একটা ডিস্টেন্স ডিস্টেন্স, কিন্তু ডিস্টেন্স গুলো কমছে। তো ডিস্টেন্স যদি কমতে শুরু করে দেয় তাহলে বুঝতে পারছিস তো কি হবে?
মানে এইটা যদি, হ্যাঁ লাইন আঁকা সত্যি একটা টাফ বিজনেস গাইস, যাই বলিস এরকম হয়। আর তার মানে দেখ, এই জায়গাটা কমতে থাকছে ডিস্টেন্সটা, লাস্টে গিয়ে এইগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে কাট করেই দেবে, এরকম একটা পয়েন্টে গিয়ে কাট করে দেবে। সেই জন্য আমি এটাকে বললাম যে সবসময় এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা সিমিলার থাকে, কনস্ট্যান্ট থাকে, ইকুই ডিস্টেন্ট থাকে, বিভিন্ন টার্মস ইউজ করে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্ট। আজ যেহেতু আমরা মোর ডিসকাশন করব প্যারালেল লাইন্স নিয়ে, সেই জন্য তার আগে কিছু আরো জিনিস বিল্ড আপ করতে হবে। তো প্যারালেল লাইন পড়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজে আসে সেটা হলো ট্রান্সভার্সাল। কিন্তু ট্রান্সভার্সাল মানে কি? তো প্রথম প্রশ্ন যেটা হবে যে আমি যেটা বলেছিলাম কোপ্ল্যানার, কোপ্ল্যানার মানে কি? কারণ ট্রান্সভার্সাল ওইখানে ডেফিনিশন থেকে আমি তুলবো। সো লেটস সে হোয়াট ইজ ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল, এই দেখ এখানে যে গ্রিডের লাইন গুলো দেখতে পাচ্ছিস, এটা একটা কোপ্ল্যানার। তো ধরে নে টু অর মোর গিভেন লাইন্স আর কোপ্ল্যানার। এরকম টু অর গিভেন লাইন্স আর কোপ্ল্যানার, ঠিক আছে। এই জিনিসটা বাদ দিয়ে দে, সাইড দিয়ে অত ভাবতে হবে না এটা কি তৈরি হয়ে যাচ্ছে, বক্সের ব্যাপারটা বাদ দিয়ে দে, এমনি ভাব লাইন্স গুলো এরকম কোপ্ল্যানার। তো আরেকটা লাইন যদি আমি টেনে দিই এখানের মধ্যে, এবার এই যে কোপ্ল্যানার লাইন্স গুলো আছে এর মধ্যে থেকে যদি একটা লাইন চলে যায় এরকম বা এইরকম টাইপের, যেটাকে আমি বলবো এ বি, একটা নাম দিলাম এক্স ওয়াই, এইরকম, ঠিক আছে। তো আ লাইন হুইচ ইন্টারসেক্টস, হুইচ ইন্টারসেক্ট, এই যে লাইনটা এ বি, এটা ইন্টারসেক্ট করছে এইটাকে, এগুলোর নাম দিই পি কিউ আর এস এম এন। তো এই যে এই লাইনটা এবি, আমি এবি কে নিয়ে কথা বলছি এখানে, ঠিক আছে। তো এবি নিয়ে, তো এবি যে এখানে ইন্টারসেক্ট করছে এইখানে, 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 তো তিনটে জিনিস মনে রাখবি, সরি দুটো কথা। তো লাইন হুইচ ইন্টারসেক্ট, তো প্রথম পয়েন্ট আমার আসবে হলো কি, ইন্টারসেক্ট, হুইচ ইন্টারসেক্ট কাকে, টু অর মোর কোপ্লেনার লাইন্স, ঠিক আছে। and lastly at distinct points. What do you mean by distinct point? এই যে লাল দিয়ে এগুলোকে এঁকেছি না, এই লাল দিয়ে এই যে পয়েন্ট গুলো এখানে পার্টিকুলারলি, এই পয়েন্ট গুলো না আলাদা আলাদা হতে হবে, ঠিক আছে। তো তার মানে এইটার এটাও কোপ্ল্যানার, এখান দিয়ে একটা লাইন চলে গেল ভাবে এইখানে মিট করে তিনটে একই পয়েন্টে, এইটার মধ্যে কিন্তু কোনো তেমন খাস ব্যাপার নয়, ট্রান্সভার্সালের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা জাস্ট ফালতু। তো আমার যেটা কাজ সেটা হলো এইটাকে নিয়ে, এখানেও যেমন আছে এইটা, 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 এই তিনটে, এটা কেমন,
এই যে লাইন এক্স ওয়াই যেটা আছে এটাও ইন্টারসেক্ট করছে তিনটে লাইন পি কিউ আর এস আর এম এন কে, টু আর মোর কোপ্ল্যানার লাইন, এগুলো তিনটেই কোপ্ল্যানার লাইন একই প্লেনের মধ্যে রাইজ করছে আর অ্যাট ডিস্টিংক্ট পয়েন্ট, দেখছিস ডিস্টিংক্ট পয়েন্টস। তো আর যদি আমার লাইনটা এইরকম হতো দুটো, তাকে যদি এইখানেও কাট করতো না, তাহলে আমি এটা জানিয়ে রাখি তোদেরকে যে এইটাও কিন্তু ট্রান্সভার্সাল হিসাবে অ্যাক্ট করবে। কারণ প্রথমত ইন্টারসেকশন হচ্ছে, সেকেন্ড অফ অল এই দুটোই কোপ্লেনার লাইন্স, এইটাও এইটাও, আর থার্ড অফ অল এইটাও ডিস্টিংক্ট, এইটা আর এইটা ডিস্টিংক্ট পয়েন্ট। সো এই যে লাইনটা আছে, এই যে স্পাইরাল করে দিলাম, পোটাটো স্পাইরাল যেগুলো ওরকম করে দিলাম, এই লাইনটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে একটা ট্রান্সভার্সাল। তো এরপরে তো মোস্টলি খেলা হবে তোর এই প্যারালাল লাইন আর ট্রান্সভার্সাল নিয়ে, সেই জন্য এই ব্যাপারগুলো জেনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার ট্রান্সভার্সালের ওপর যেহেতু আমি এটা করিয়ে দিয়েছি, সেই জন্য আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যেটা হলো আচ্ছা আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস। ট্রান্সভার্সাল হয়ে গেল, তো ট্রান্সভার্সালের ওপর চল একটা ডায়াগ্রাম আছে নিয়ে দেখা যাক। একটু টাইম লাগবে, জিওমেট্রি পড়াতে একটু ডায়াগ্রাম আঁকাটাতেই টাইম লাগে, ঠিক আছে? তো তো একটুখানি পেশেন্স রাখ, একটা ডায়াগ্রাম আঁক, এটা লিখে নে তোরা, এই জিনিসটাকে মনে রাখতে হবে। আচ্ছা তার আগে আরো দু একটা জিনিস বলে দিই। একটা হলো আমার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, সেটা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর। খুব কাজে দেবে পারপেন্ডিকুলার বাইসেক্টর। কি হয়, একটা ভাব লাইন সেগমেন্ট আছে আমার কাছে, তো আরেকটা যদি আমি লাইন সেগমেন্ট এখান দিয়ে আঁকি, such that ভাব এটার নাম হলো এ বি আর এটার নাম হলো সি ডি। তো এই পার্টটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? আর যে পয়েন্টটা বাইসেক্ট করলো, বাইসেক্ট করা মানে কি, বাইসেক্ট ট্রাইসেক্ট মানে কি, বাইসেক্ট মানে হলো ডিভাইডিং দেম ইন হাফ, তার মানে কি হয়ে যাবে এ এম ইজ ইকুয়ালস টু এম বি, ঠিক আছে? ট্রাইসেক্ট হয়ে গেল ডিভাইডেড ইন থ্রি ইকুয়াল পার্টস। তো পারপেন্ডিকুলার যে আমি এখানে লিখছি টার্মটা বাইসেক্টর, তার মানেই হয়ে যাচ্ছে যে দুটো ইকুয়াল হাফে ভাগ করে দেবে। তো এই পারপেন্ডিকুলার লাইনটা এবির ওপর যে পারপেন্ডিকুলার লাইন আছে, কারণ এটা 90 ডিগ্রি, ওটা এবি কে দুটো ইকুয়াল হাফে ভাঙছে। কথাগুলো যখন আমি বলবো সেটা মাথায় রাখবি, কে কার পারপেন্ডিকুলার বাইসেক্টর, সিও ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি, তার মানে এ বি কে ইকুয়াল পার্টে ভাঙা হচ্ছে, ঠিক আছে? 90 ডিগ্রিতে সিও এ বি কে ইকুয়াল পার্টে ভাঙবে। সো সিও ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি। উল্টো চলে যাস না আবার, বলে দিস না এ বি সিও কে হাফে ভাঙবে, ওই রকম ইকুয়াল পার্টসে ভাঙছে, উল্টোটা বলে দিবি না। সবসময় মাথায় রাখবি, কেউ কারোর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, যেমন এখানে সিও হলো এ বির পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার মানে এ বি কে হাফ করা হবে, মানে সিও এ বি কে হাফ করবে আর 90 ডিগ্রিতে পাস থ্রু করবে, ঠিক আছে? তার মানে এইটা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে?
আরেকটা জিনিস, এমটাকে এখানে আমি বলতে পারি মিড পয়েন্ট। অবভিয়াস কথা, এ বির মিড পয়েন্টই তো এম হলো মিড পয়েন্ট অফ এ বি। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস স্টিল এখনো বলে রাখলাম, কারোর যদি মাঝখানে কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ বলবি কিন্তু, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মাইক অন করে জিজ্ঞেস করে নিবি যা জিজ্ঞেস করা। আচ্ছা, বেশ একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছি। ভাব আমার কাছে একটা লাইন আছে, এটা একটা ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং জিনিস। একটা লাইন আঁকলাম আমার কাছে, ঠিক আছে, আরেকটা লাইন টানলাম আমি এইরকম, ঠিক আছে। ভাব এটা হলো পারপেন্ডিকুলার, তো এটা এ বি, এটা সিডি। তাহলে এ বির ওপর যদি আমি আরেকটা পারপেন্ডিকুলার আঁকি না, এম এন, তাহলে সবসময় এটা লক্ষ্য করবি যে সিডি আর এম এন আর প্যারালাল। তো সিডি and এম এন আর প্যারালাল টু ইচ আদার। ওকে, আচ্ছা, ট্রান্সভার্স নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন ট্রান্সভার্সটা নিয়ে আমরা করব। সো ভাব দুটো লাইন টানলাম এরকম, দুটো তিনটে প্যারালাল লাইন আঁকি আমি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে জট ডাউন করিস। তিনটে প্যারালাল লাইনস আঁকছি আমি, 1 2 3, তিনটে প্যারালাল লাইনস, এ এ বি, তারপর আছে হলো ডিই আর সি এফ। ঠিক আছে। আর এইখান থেকে যদি আমি দুটো ট্রান্সভার্সাল আঁকি, এই তিনটে প্যারালাল মনে রাখবি, এ বি ইজ প্যারালাল টু ডিই ইজ প্যারালাল টু সি এফ। ঠিক আছে। নিয়ে আমি যদি দুটো ট্রান্সভার্সাল আঁকি, ঠিক আছে, কেমন হবে দেখতে ব্যাপারটা, ভাবে এইরকম, এরকম একটা, আরেকটা আঁকলাম আমি এইরকম, দুটো ট্রান্সভার্সাল লিখে দিলাম। ওকে, তাহলে যে জিনিসটা তোদেরকে মনে রাখতে হবে, ভাব এইটুকুনিটা পার্টের ভ্যালু হলো এম। ঠিক আছে, এই পার্টটার ভ্যালু হলো এম, এই পার্টটার ভ্যালু হলো এম, মানে এতটার ভ্যালু হলো এম আর এতটার ভ্যালু হলো এম। তাহলে অলওয়েজ রিমেম্বার, অপোজিট সাইডেও হতে পারতো, তো আমি লিখে রাখছি স্টিল এইভাবে, তার ইন্টারসেকশন পয়েন্টস গুলো কিছু একটা নাম দিয়ে দিই, রেড দিয়ে, পি কিউ আর এস টি ইউ, এরকম নাম দিয়ে দিলাম। তো পি কিউ বাই কিউ আর, সব খেয়াল করে দেখবি, একদম রেশিওতে করবো। ওকে, পি কিউ বাই কিউ আর ইজ ইকুয়ালস টু ইউটি ইউটি বাই টি এস, which is equals to এই রেশিওটাই এম বাই এন।
দেখেন। আচ্ছা, যদি তোদের এটা লেখা হয়ে গিয়ে থাকে অ্যান্ড অল, তাহলে আমাকে বল, তাহলে আমি নেক্সট রেজাল্টটাই দেখাবো এরই মতন সিমিলার। জাস্ট আমাকে বলে দে যে হ্যাঁ লেখা হয়ে গেছে, তাহলে আমি নেক্সট পার্টটা দেখাচ্ছি। আচ্ছা, আই হোপ তোদের হয়ে গেছে। তো নেক্সট পার্ট, ভাব আরেকটা প্যারাল লাইন আমি আঁকলাম উপরে। এই যে আরেকটা প্যারাল লাইন এঁকে দিলাম আমি উপরে, ঠিক আছে। এখানে দুটো পয়েন্ট নিয়ে দিলাম, কি কি দিয়ে দিচ্ছি, পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, ঠিক আছে, এম এন ও, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম আমি পয়েন্ট গুলোকে এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে সব সময় মনে রাখবি এখানে যে এই লাইনটা যেটা আমি আঁকলাম গ্রে কালার দিয়ে, মোটামুটি সব অ্যালফাবেট হারিয়ে গেছে, আর অ্যালফাবেট নেইও বোধহয় আমাকে যে পড়ে। এফ, এফ তো ইউজ হয়ে গেছে, জি এইচ, ভেবে নে এটা প্যারালেল, ঠিক আছে, দিস ইজ টু প্যারালেল, জি এইচ। তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা মনে রাখবি, ও ইজ টু এম ইজ টু এন, যেটা আছে ও ইজ টু এম ইজ টু এন, ঠিক আছে। দিস ইজ ইকুয়ালস টু এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, ঠিক আছে। এইটা গ্রে যখন আমি ইন্ট্রোডিউস করেছি তখন আমি সেই জন্য আলাদা করে গ্রে কালারেই লিখলাম, যাতে ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করতে পারিস। তোরা দেখ এই রেজাল্টটা, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, দেখে নে, তারপর আমি আবার নেক্সট পার্টটা বোঝাচ্ছি। এটা 2 মিনিট টাইম দিচ্ছি, বুঝে নে। আর কারোর কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করিস। আচ্ছা, আই হোপ তোরা কেউই কোয়েশ্চেন জিজ্ঞেস করিসনি, তার মানে তোরা বুঝতে পেরেছিস ব্যাপারটা, ঠিক আছে। আমাকে একটা একটু টাইম দে, আমি একটা পিকচার লোড করে নিই। একটু টাইম দে, আমি একটা পিকচার লোড করি, নিয়ে বোঝাচ্ছি আবার।
এই দেখ, দেখতে পাচ্ছিস তোরা সবাই? একবার আমাকে জাস্ট একবার রেসপন্স করে দে যে হ্যাঁ দেখতে পাচ্ছিস। সবাই একবার হ্যাঁ। রেসপন্স করে জানিয়ে দে যে দেখতে পাচ্ছিস। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। তো টাইপস অফ অ্যাঙ্গেল, প্রথমত আসলে রাইট অ্যাঙ্গেল যেটা হয় 90 ডিগ্রি, এই ভদ্রলোক। তারপর আসলে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে ভাই কিউট জিনিসটা, কিউট 90 ডিগ্রি কম অ্যাকিউট অ্যাঙ্গেল, যার জন্য ছোট্ট খাট্ট একটা অ্যাঙ্গেল, কিউট অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম। তারপর আসলে অবটিউস, অবটিউস ইজ মোর দেন 90 বাট লেস দেন 180 ডিগ্রি, সো এটা এইরকম একটা জায়গায় আছে। তারপরে আসলে আমার স্ট্রেট লাইন, যেটা যে ভদ্রলোক হলো একবারে একদম 180 ডিগ্রি মেরুদণ্ড, ঠিক আছে। আর লাস্টলি আসলে রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটা হলো 180 থেকে বেশি কিন্তু 360 থেকে কম, ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, 180 ডিগ্রি দেখতেই পাচ্ছিস লাইনটা এখান থেকে আরো ঘুরতে শুরু করে দিয়েছে, তো 180 ডিগ্রি থেকে তো বেশি, মোর দেন 180 ডিগ্রি বাট লেস দেন 360, তো মোর দেন 180 ডিগ্রি বাট লেস দেন 360 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইটুকুনি সেন্স লাগে, তাহলে আমাকে বল একটা ফুল সার্কেলের তাহলে কত অ্যাঙ্গেল হবে, টোটাল অ্যাঙ্গেলটা কত হবে একটা ফুল সার্কেলের? থ্রি 360 ডিগ্রি। শিওর? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আবার আমি একটা ইমেজ লোড করে দিচ্ছি, এখান দিয়ে দেখ, কারণ এইগুলো বেকার করে লেখা আমি অতটা পছন্দ করবো না, তাই আমি ডিরেক্ট একবারে শেয়ার করে দিচ্ছি, মানে এখানে স্ক্রিন শেয়ার করছি। আবার একটুখানি ওয়েট কর, আমি শেয়ার করি, দেখ। দেখতে পাচ্ছিস? একবার রেসপন্স করে দে। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আমি জাস্ট টার্ম গুলোকে একবার রিভাইজ করে দিই। তো প্রথমত আমাদের আসবে হলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, কি আসবে? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। সো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাদেরকে বলে? যারা আছে পাশাপাশি, ঠিক আছে। অ্যাডজেসেন্ট তাদেরকে বলে যারা পাশাপাশি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছিস অ্যাঙ্গেল এ ও বি, তার মানে এই পার্টটা অ্যাঙ্গেল এ ও বি, আর তার সাথে বি ও সি, তার মানে বি ও সি, তার মানে এই পার্টটা, এই দুই ভাই আছে পাশাপাশি, তাই এদের নাম হলো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, ঠিক আছে। তারপরে আসে হলো লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার মানে কি? যে টু অ্যাঙ্গেলস, এদেরকে লিনিয়ার পেয়ার কখন বলে? প্রথমত এরা একই লাইনের ভাগ, তার মানে এই একটা লাইন ছিল যেটা হলো 180 ডিগ্রি ছিল, কিন্তু এই ওসি ভদ্রলোকটা এসে
এটাকে কেটে দিয়েছে, তো এখানে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। একটা আমি সবুজ রং দিয়ে বোঝালাম, আরেকটাকে একটু অন্য রং দিয়ে বোঝানোর চেষ্টা করি, ব্লু রং দিয়ে বোঝালাম। তো এই দুজন মিলে, এই ব্লু কালারেরটা আর এই যে এই গ্রিন কালারেরটা, এরা দুজন মিলে তৈরি করছে হলো আমার লিনিয়ার পেয়ারটাকে, ঠিক আছে। তো আর যেহেতু আমি জানি, যেহেতু আগের পিডিএফটাতেই জাস্ট পড়লাম যে একটা লাইনের অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তার মানে এই যে লিনিয়ার দুটো পেয়ার আছে, তার মানে এখানে যে এই এক্স, এটাকে ধরি 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 আমি ওয়াই, তার মানে সবসময় মনে রাখবি এক্স প্লাস ওয়াই সবসময় হয়ে যাবে 180 ডিগ্রি। কিংবা এটাকে যদি আমি ধরি থিটা আর এটাকে ধরি আলফা, তার মানে আলফা প্লাস থিটা 180 ডিগ্রি। আচ্ছা, বুঝেছি সেইটুকুনি, আই হোপ কারো অসুবিধা নেই। তারপর আমি এলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কেমন হবে? এখানে যেমন স্ট্রেট লাইন ছিল, তারা আমরা জানতাম 180 ডিগ্রি, মাঝখানে একটা লাইন এসে ওটাকে ভাঙচুর করে দিয়েছে। এখানে আমরা আমরা জানি যে এই রকম জিনিসটা হলো একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো এই পারপেন্ডিকুলারটা বেশ ভালো ছিল, 90 ডিগ্রি ছিল। তো একটা লাইন আসলো, নিয়ে এটাকে ভাঙচুর করে দিল। একটা ভ্যালু ভাব এসে গেল থিটা, আরেকটার ভ্যালু এসে গেল ভাব গিয়ে আলফা। তো যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় তখন কমপ্লিমেন্টারি। অ্যাকচুয়ালি এইটা থেকেও ডেফিনিশনটা এটা মেন, এই ডেফিনেশনটাই মেন। টু অ্যাঙ্গেলস মানে দুটো অ্যাঙ্গেল যাদের সাম মানে যোগ, যোগ করলে 90 ডিগ্রি হয়, তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি, ঠিক আছে। ওয়ান ইজ কমপ্লিমেন্টারি টু দি আদার, ঠিক আছে। এটাই হলো মেন কিন্তু ডেফিনেশন, মানে এটাই আসল জিনিস, যে কমপ্লিমেন্টারি তখনই হবে যখন দুজনের সামটা 90 ডিগ্রি হয়। তারপরে আসবে আমাদের সাপ্লিমেন্টারি, যখন দুজনের সাম মিলে হয় 180 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারবো লিনিয়ার পেয়ার ও সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস? একদমই ট্রু, এখানে লেখাই আছে অ্যাঙ্গেলস অফ লিনিয়ার পেয়ার আর সাপ্লিমেন্টারি, ঠিক আছে। কারণ আমরা জানি যে লিনিয়ার পেয়ারকে যোগফল করলে আমাদের 180 ডিগ্রি আসে, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে টু অ্যাঙ্গেল হুজ সাম ইজ 180 ডিগ্রি আর কল সাপ্লিমেন্টারি, ঠিক আছে। তো একটার সাথে আরেকটা যোগ করলে 180 ডিগ্রি আসে, ঠিক আছে। তো সাপ্লিমেন্টারি মনে রাখো। লাস্টলি আসলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে বলা হয় হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এইখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমি দুটো রং দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটা হলো রেড আর একটা হলো গ্রিন দিয়ে। তো প্রথমত হলো গ্রিন দিয়ে আমি একটা বোঝাই, এইটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর এই এই পার্ট, এইটা আর এইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এই সব থেকে বড় ব্যাপার কি, এইটার যদি ভ্যালু আমি ধরে রাখি আলফা, এটার ভ্যালু হলো বিটা, এর ভ্যালু হলো এক্স, আর এর ভ্যালু হলো ওয়াই, ঠিক আছে। তাহলে কি হয়, আলফা ইজ ইকুয়ালস টু বিটা, তার মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হলো ইকুয়াল, আর এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এখানে এই দুটো ইকুয়াল। তো সবসময় মনে রাখবি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড ইউজ করছে কংগ্রুয়েন্ট, এই কংগ্রুয়েন্টটা ইউজ করার থেকে তোরা সিম্পলি মনে রাখবি ইকুয়াল। দো কংগ্রুয়েন্ট আর ইকুয়ালটা একই মানে, ওইভাবেও মনে রাখতে পারিস, কিন্তু এইভাবেই মনে রাখার চেষ্টা করবি যে দুটো লাইন, এই যে দেখাচ্ছি আর একবার, দুটো লাইন গেল, এই একটা এই চলে গেল লাইন, দুটো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে চারটে এরকম অ্যাঙ্গেল তৈরি হবে। এইটা আর একদম তার অপোজিটে, তার মানে এইটা, এটা একটা অ্যাঙ্গেল, এই একটা, আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি যাতে ভালো করে বোঝা যায়, এই একটা অ্যাঙ্গেল, আর এই সাইডে আবার একটা অ্যাঙ্গেল, এইটা। তো এই অ্যাঙ্গেল গুলোকে বলা হলো ভার্টিক্যালি অপোজিট। যেটা শেড করা আছে সেটা আরেকটা শেড করার সাথে ইকুয়াল, আর যেটা নন শেডেড আছে সেটা নন শেডেড এর সাথে ইকুয়াল, ঠিক আছে। তো এটা হলো আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আচ্ছা, আবার বল, কারো কোথাও বুঝতে কোথাও কিছু অসুবিধা? তাহলে আমি আবার নেক্সট পার্টে বলছি।
নেক্সট পার্ট দেখছি কি বোঝাবো। এতটা অবধি যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলো। আর 15 মিনিট আর একটু পড়াবো, আর একটু জিনিসগুলো বলবো, বেসিক্স গুলো, তাহলে আজ এই ক্লাসটা ওভার করে দেবো 15 মিনিট। সবাই কারোর কোনো প্রবলেম নেই তো আর 15 মিনিট পড়তে? হ্যাঁ কি না একবার বলে দে। চলবে আর 15 মিনিট টানবো? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে চলো তাহলে কিছু বিশেষ ব্যক্তিদের নাম বলবো, বিশেষ অ্যাঙ্গেলসদের নাম বলবো। যেমন এখানে আমি কয়েকটা অনেক ফেমাস অ্যাঙ্গেলসদের নাম বলে দিলাম, সেই রকম ভার্টিক্যালি এগুলো হয়ে গেল, সাপ্লিমেন্টারি এগুলো হয়ে গেল। এবার আসবে হলো কিছু নতুন অ্যাঙ্গেলস। যেমন এবার এইগুলোকে বোঝানোর জন্য আমার দরকার পড়বে কাজ হলো প্যারালাল লাইনস এর, ঠিক আছে? আমি এবার ইউজ করব প্যারালাল লাইনস এর কনসেপ্ট। তো প্রথমত বলে দিলাম যে এই দুটো হলো প্যারালাল লাইনস, এ বি সি ডি। এই দুটো হলো প্যারালাল লাইনস। আর এক্স ওয়াই হলো কি? এক্স ওয়াই নাম কি? শিখিয়েছিলাম, এক্স ওয়াই নামটা কি বলো? এক্স ওয়াই কে কি নামে ডাকা হয় এখানে? এক্স ওয়াই যে লাইনটা সেটার নাম কি? ট্রান্সফার্স। হুম, ট্রান্সভার্সাল। তো প্রথমত আমি দেখ এখানে চারখানা অ্যাঙ্গেল তৈরি হবে আমার। এই দেখ, 1 2 3, এটা হলো অ্যাঙ্গেল 4।
আবার এখানে আবার চারখানা তৈরি হবে, যেখানে প্রথম পার্টটা হলো এখান দিয়ে 5 6 7 8। তাহলে প্রথম কথা যেটা আমি নিয়ে স্টার্ট করব কাজ করা, সেটা হলো আমার জন্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, কি নাম? করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তো এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস কোনগুলো হবে? অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 প্রথম, এই 1 আর এই 5। আর মনে রাখবি এই দুটো হলো ইকুয়াল। যখনই একটা প্যারালাল লাইনকে দুটো প্যারালাল লাইনকে একটা ট্রান্সভার্সাল এইরকম করে কাট করে, তখন অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8, মানে জাস্ট তার পাশেরটাই এইখানে 8। অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 7, এই যে 3 নম্বর ইজ ইকুয়ালস টু 7, আর অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6। ঠিক আছে, 4 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 6। এই পেয়ার গুলোকে আমরা বলি পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস। পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস। করেসপন্ডিং ব্যাপারটা মানে হলো একই রকম কিংবা সেম জায়গায় যেটা আছে। তো এই লাইনটা এখানে কাট করছে, এই ট্রান্সভার্সালটা এই প্যারালাল লাইনটাকে এখানে কাট করছে, এই জায়গাটা এর এখানে যেমন আছে তারই একদম অ্যানালজিক্যাল মানে অ্যানালগাস যে আরেকটা পয়েন্ট আছে, যেমন এই ট্রান্সভার্সালটা এই প্যারালাল লাইনকেও কাট করছে, আর এই অ্যাঙ্গেলটা এইটা আর এইটা নাম্বার 1টা দেখ সিমিলার দেখতে। এইটা যেমন একটা জায়গায় কাট করছে, ট্রান্সভার্সালটা এখানে যেখানে কাট করছে, 1কেও সেরকম একটা জায়গাতেই কাট করছে। তো এই দুটো সিমিলার দেখতে। সিমিলারলি 4কে যেরকম জায়গায় একটা কাট করছে, মানে অ্যাঙ্গেল 4টা যেরকম একটা জায়গায় তৈরি হচ্ছে, তো আমার বলা উচিত যেমন একটা জায়গায় তৈরি হচ্ছে, সিমিলারলি অ্যাঙ্গেল 6টা ওইরকম একটা জায়গায় তৈরি হচ্ছে। অ্যাঙ্গেল 5টা যেমন একটা জায়গায় তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল 1টাও সেরকমই একটা জায়গায় তৈরি হচ্ছে। তো এগুলোকে বলা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটুকুনি গেল। তো প্রথমত বলে দিলাম আমি তোদেরকে করেসপন্ডিং অ্যাঙ্গেলস এর ব্যাপারে। ওকে, নেক্সট এই সাইড করে লিখবো alternate angles। দেখলে বুঝতে পারবি অল্টারনেট ভাবে আছে। ঠিক আছে, তো এই দুটো লাইনের ভিতরটাকে বলা হয় হলো ইন্টিরিয়ার, আর বাইরেটাকে বলা হয় হলো এক্সটিরিয়ার। ঠিক আছে, তো ভেতরের সাইডটাকে বলা হয় ইন্টিরিয়ার, বাইরের সাইডটাকে বলা হয় এক্সটিরিয়ার। তাহলে ইন্টিরিয়ারে যে কটা আছে তাদেরকে বলা হলো ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। এখানে দেখতে পাচ্ছিস তোরা 4 আর 8টা ইকুয়াল, তো অ্যাঙ্গেল 4 আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8, এই দুটো হলো অল্টারনেট অ্যাঙ্গেলস। এই বেটা আর এই বেটা, এই দুটো হলো অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, দেখে নে আরেকবার 4 আর 8। আর প্যারালাল লাইন্স কে যখন একটা ট্রান্সভার্সাল এরকম কাট করে, তখন এই দুটোর ভ্যালু ইকুয়াল হয়। এক্সটিরিয়ার, এক্সটিরিয়ারের ক্ষেত্রে কি হয়, সরি ইন্টেরিয়র আরেকটা আছে পেয়ার, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হলো 3 আর 5। ঠিক আছে, অ্যাঙ্গেল 3 আর এই দুটো হয়ে যাবে ইকুয়াল। ঠিক আছে, অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5, এটা মনে রাখিস। আচ্ছা, ইন্টেরিয়র যেই হয়ে গেল, তারপরে আমার আসবে এক্সটিরিয়র। এক্সটিরিয়রে দেখ কারা কারা আছে, এক্সটিরিয়রটা দেখলেই বুঝতে পারবি কারা অল্টারনেটে আছে।
তো প্রথমত আসছে 1, এই যে এই 1 আর এই 7, ঠিক আছে? 1 আর 7 দেখ অল্টারনেট ভাবে আছে, বাইরের দিকে আছে, তো এক্সটেরিয়র অল্টারনেট ওরা, ওকে? আর এরা দুজন কি হবে? ইকুয়াল হবে। প্যারালেল লাইন্স এর ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টি গুলো ট্রু, হ্যাঁ? এই ইকুয়াল ইকুয়াল যেগুলো করে বেড়াচ্ছি সবসময় কিন্তু ট্রু নয়, প্যারালেল লাইন্স এর ক্ষেত্রে শুধু ট্রু। আর এটা হলো অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6, যেটা হলো এইটা আর এইটা। এই দুটো কখন ইকুয়াল হবে? যখন এটা প্যারালেল লাইন হবে, একটা ট্রান্সভার্সাল কাট করছে, তখন এই অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 টা ইকুয়াল। এটাও আরেকটা পেয়ার অফ এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস করে নিলাম। আর লাস্ট পার্ট যেটা হবে সেটা হলো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, ওকে? এই পার্টটাই আজকে লাস্ট, এইটুকুনি পড়িয়ে রাখবো আমি। ইন্টিরিয়র অ্যাঙ্গেলস মানে যারা ভেতরের দিকে আছে আর সাথী আছে, ঠিক আছে? এটাকে মানে কেমন করে বলবো, পাশাপাশি আছে। যেমন ইন্টিরিয়র এই অ্যাঙ্গেলস গুলোকে যদি তোরা দেখিস 4 আর 5 কে দেখ একই রকম মনে হচ্ছে না, একই সাইডে আছে, এদেরকে বলা হলো ইন্টিরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? আর সবসময় মনে রাখিস এদের দুজনের সাম করলে 180 ডিগ্রি হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। সিমিলারলি এই দুটো সাম করলে 3 আর 8 যারা দেখতে পাচ্ছিস একই রকম সাইডে আছে, এদের দুজনের সাম করলে আবার 180 ডিগ্রি হয়, ঠিক আছে? দাঁড়া, এবার ব্যাপারটাকে আমি একটু করে দিই ছোট, তাহলে তোরা দেখতে পারবি ঠিক করে। এটাকে বলা হলো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। এটা একটা আরো প্রপার একটা নাম আছে, দাঁড়া তো মনে পড়ছে না আমার। ইন্টিরিয়র অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বোধ হয়, ইন্টিরিয়র অ্যাডজাসেন্ট। আর সিমিলারলি একটা এক্সটেরিয়র অ্যাডজাসেন্টও হয়। ইন্টিরিয়র অ্যাডজাসেন্ট আর একটা হবে এক্সটেরিয়র অ্যাডজাসেন্ট, যেটা হবে এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 6, একটা অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 7, ঠিক আছে? এইগুলো নে দেখ, তারপরে বল কারো কোনো অসুবিধা আছে নাকি। হয়ে গেলে তাহলে আমি আজ এই ক্লাসটা এন্ড করে দেবো। এই পুরো পার্টটা দেখে নে, কালকে আমরা আবার এইখান থেকে কন্টিনিউ করবো। কালকে আবার একটা সন্ধ্যেবেলায় ক্লাস করাবো, যখন তখন এখান থেকে কন্টিনিউ করবো। এবার ডিরেক্ট ট্রায়াঙ্গেলে ঢুকবো, কিছু এটা নিয়ে আরেকটুখানি টুকটাক আর 20 মিনিটস ডিসকাশন করব, নিয়ে আমরা ঢুকে যাবো হলাম ট্রায়াঙ্গেলসে, ঠিক আছে? তো এই পার্টটা ক্লিয়ার করে নে আজকের মতন, জাস্ট দেখে বল সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা, এইটুকুনি দেখে নে আগে, নিয়ে বল সব ক্লিয়ার কিনা আজকের মতন। দাদা বলছিলাম কালকের ক্লাসটা কোনোভাবে টিউসডে করানো যাবে না? টিউসডে তো বোধহয় তোদেরই ক্লাস থাকে। না, টিউসডে সব টিউসডে হয় না অ্যাকচুয়ালি। যেই স্যাটারডে এলআরডিআই ক্লাসটা মিস হয়ে যায় সেইটা টিউসডে স্যার করিয়ে দেন, বাট এই স্যাটারডে তো এলআরডিআই হয়েছে, তো টিউসডে আপাতত কোনো ক্লাস নেই অ্যাকচুয়ালি। মানডে তো স্যারের কাছে যাই, ওই জন্য 4টে থেকে ও ক্লাস থাকে। মন্ডে স্যারের ব্যাচ থাকে না, ঠিক হ্যাঁ, আছে? দেখছি আমি একটা গ্রুপে না বলে যদি দিচ্ছি। যদি সবার অসুবিধা না থাকে তাহলে করিয়ে হ্যাঁ দেওয়ার পরে সেই জন্য রেকর্ডিং দেখে নিতে এটা আমি হবে। কথা বলে আমি গ্রুপে মানে আমি গ্রুপে একবার জিজ্ঞেস করে নিই সবাই থেকে, তারপর আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওনারা সবাই যারা যারা আছিস এবার আমাকে বল একজন একজন করে। যেমন আকাশ, আমি জানি তোর জন্য এগুলো খুব বেসিক্স, কিন্তু এমনি যাই হোক যতটা পড়েছিস কোনো অসুবিধা হয়নি তো? আকাশ, তারপর
অঙ্গনা তোরও co-adjacent angle যেটা হচ্ছে ওটা লাইক co-interior সেম জিনিস। হ্যাঁ ওই ওই একদম ওই কো ইন্টিরিয়ারটা ওইটা মাথা আসছিল না, ওই অ্যাডজাসেন্ট ইন্টিরিয়ার দেখ না পাশাপাশি তো আছে দুজন, ওই ওইভাবে বলতে চাইছি। ইন্টেরিয়র অ্যাডজাসেন্ট না ভেবে ভেবে না তাহলে কো এক্সটেরিয়র আর কো ইন্টেরিয়র এরকমও ভেবে নিতে পারিস। আমার মাথায় তখন থেকে ওই নামটা হিট করছিল না যে কি নাম। ঠিক আছে, ওটা ইন্টেরিয়র অ্যাডজাসেন্ট না লিখে তোরা ওটাকে লিখে দে কো ইন্টেরিয়র আর কো এক্সটেরিয়র, ঠিক আছে? ওটাই বেটার। আর মনে রাখবি এগুলো সাপ্লিমেন্টারি হয়, ঠিক আছে? এগুলো সাম সবসময় 180 ডিগ্রি হবে। আর সিমিলারলি তোরা লিনিয়ার পেয়ার্স গুলো তো দেখতেই পাচ্ছিস, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, এগুলো হলো লিনিয়ার পেয়ার্স, এগুলোরও সাম 180 ডিগ্রিজ হবে। আচ্ছা, তারপর অর্পিতা আর অঙ্কিতা তোদের কোথাও কোথাও অসুবিধা? নাই ভাইয়া। ও, কিছু বললি অর্পিতা, আমি শুনতে পেলাম না, তোর ভয়েস এলো না কিছু। না 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 clear। ঠিক আছে, সব ঠিক আছে। আয়ুষ, রোহান আর সম্প্রীতি তোরা বুঝতে পেরেছিস, একদম বেসিক থেকে করিয়েছি ভালোভাবে, আস্তে আস্তে করে বুঝিয়েছি। কোথাও একটা অসুবিধা হয়েছে? আয়ুষ, রোহান, সম্প্রীতি? না দাদা। না দাদা। না দাদা। আচ্ছা, তাহলে আজকের মতো আমি ক্লাসটা এন্ড করলাম। দেখি কাল কিংবা পরশু যেটাই হবে হবে, আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার একটুখানি টুকটাক করে দেবো হালকা ফুলকা। আর দু একটা আরো এর ব্যাপার আছে প্যারালাল লাইন্স এর। একটা তো তোদেরকে তখন বোঝালাম, আমি একটা রেশিওর ব্যাপার বললাম, আরেকটা ব্যাপার আসবে, ওই দুটো বুঝিয়ে নিয়ে তারপর আমরা ট্রায়াঙ্গেলসে ঢুকবো। আইসোসেলেস, স্কেলিন, তারপরে তোর রাইট অ্যাঙ্গেল, তারপরে ইকুইল্যাটারাল, কি করে বিভিন্ন অ্যাঙ্গেলস এর প্রপার্টিজ, তারপরে কংগ্রুয়েন্সি এন্ড ইত্যাদি ইত্যাদি ডিসকাশন করবো। জিওমেট্রি আর মেনসুরেশনের পার্টটা এখন একটু এক্সটেন্সিভ হবে, সবাই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করবি, চেষ্টা কর। আমার পুরোটাই আমি জিওমেট্রি আর মেনসুরেশন কভার করবো আমি অনলাইনে, তো সবাই অ্যাটেন্ড করিস, ঠিক আছে? চ। দাদা একটা কথা ছিল, হ্যাঁ বলো। বলছিলাম যে মানডে হলে ক্লাসটা করতে পারবো, অ্যাকচুয়ালি টুইসডে একটু প্ল্যান আছে।